আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি তোমাদের বিবি অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে সব ইয়ারেই প্রয়োজন হয়। সেই সাথে সাথে যারা প্রফেশনাল অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করো বা প্রফেশনাল কাজ করো, তারাও কিন্তু এই জিনিসটার খুব গুরুত্ব। কেন জানো? আমরা জানি অ্যাকাউন্টিং এর একটি অপরিহার্য বিষয় হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী হচ্ছে চারটা ধাপ। একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে ওনার সিকিউরিটি বা স্টক হোল্ডার ইকুইটি স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে ব্যালেন্স শিট। চতুর্থ যে ধাপটা সেটার নাম হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তার মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ছাড়া আর্থিক বিবরণী অপূর্ণ, আর্থিক বিবরণী ছাড়া মূলত অ্যাকাউন্টিং অপূর্ণ, তাই না? এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে তোমাদের কিন্তু অনেকের অনেক কনফিউশন থাকে। তো আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ডিটেলস আলোচনা করব, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আমরা ডিটেলস কথা বলবো তোমাদের সাথে। এবং খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আজকে আলোচনা করব, যেই ম্যাথটি বিবি অনার্স ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটালে 2022 সালে আসছিল। এখন কথা হচ্ছে যে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কোন ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য কোন সাবজেক্টে দরকার। তোমরা যারা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার আসো বা ডিগ্রি সেকেন্ড ইয়ার আসো, তোমাদের জন্য এটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ে, এবং থার্ড ইয়ারে যারা আসো তারা অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানে, এবং ডিগ্রিতে যারা আসো তারাও কিন্তু অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ পাবা। আর ফোর্থ ইয়ারে যারা আসো তারা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল বইয়ের, ঠিক আছে, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তোমাদের দরকার হবে। এখান থেকে প্রায় প্রতি বছরই দেখা যায় একটি ম্যাথ থাকে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আমরা অনেকেই অনেক বড় বড় লিস্ট মুখস্থ করি, কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন একটা টেকনিক দেখাবো, যে টেকনিকটা মনে রাখতে পারলে এবং তুমি যদি একটু অনুশীলন করো, তোমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কোনো সমস্যাই তোমার আর সমস্যা হিসেবে থাকবে না। খুব সহজেই তুমি নিজের মেধা দিয়ে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে পারবা, এবং যে কোনো সমস্যা তোমার সামনে আসলে তুমি সলভ করতে পারবা ইনশাআল্লাহ। তো চলো আমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে কিছু কথা বলি। প্রথমে আমরা জানি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কয়ভাবে করা হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মূলত করা হয় দুটি পদ্ধতিতে, একটা হচ্ছে ডিরেক্ট মেথড, একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড, অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। এখন প্রত্যক্ষ পদ্ধতি কি? প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে সরাসরি আমাদের বিজনেসে কত টাকার নগদ আগমন এবং নির্গমন হলো সেটা নির্ণয় করে আমরা দেখিয়ে দেওয়া। আর ইনডিরেক্ট পদ্ধতি হচ্ছে নিট ইনকাম থেকে সমন্বয়ের মাধ্যমে, রিকনসাইলেশনের মাধ্যমে আমরা কি করা, ক্যাশ ফ্লোটাকে নির্ণয় করা। এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাথে ক্যাশ বুক বা নগদান বইয়ের পার্থক্য কি? আমরা তো ছোটকাল থেকে দেখে আসছি, আমরা 9-10-এ ইন্টারে কি করছি, নগদান বই করছি, তাই না? তো নগদান বই তোমরা কিভাবে করছো? নগদান বইয়ের দুইটা পার্ট থাকতো, একটা ডেবিট সাইড, একটা ক্রেডিট সাইড। ডেবিট পাশে নগদের আগমনগুলো লিখতা, ক্রেডিট পাশে নগদের নির্গমনগুলো বা বহিগমনগুলো লিখতাম। আচ্ছা দেখো তো, এই যে নগদ আগমন এবং নগদ নির্গমন আমরা লিখতাম, সেটাও তো নগদ নিয়ে, তাই না? তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেন আমাদের আবার করতে, আলাদা করে শিখতে হচ্ছে? আমরা তো নগদান বই করলেই পারি। এখানে আমাদের আইএফআরএস এর নিয়ম অনুযায়ী এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা শুধু আগমন আর নির্গমন দেখালে হবে না, এখানে আমাদের দেখাতে হবে কোন কোন খাতে নগদ টাকার আগমন এবং কোন কোন খাতে নগদ টাকার নির্গমন হয়েছে, সেই জিনিসটা দেখাতে হবে। এবং এই জিনিসটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তোমার খাতগুলো, তাহলে খুব সহজেই তুমি কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আয়ত্ত করতে পারবা। আমাদের ক্লাস যদি তোমার ভালো লাগে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এই ক্লাসটা তোমাদের কেমন লাগে। তোমাদের ভালো লাগলে আমরা এরকম নতুন নতুন ক্লাস আরো নিয়ে আসবো। সেই সাথে আমাদের ফলো করার জন্য আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিংয়ে তোমরা ফলো দিবা, এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবা। আর যদি তোমাদের একাডেমিক কোনো কোর্স আমাদের সাথে করতে চাও, তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কোর্সে যুক্ত হতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আলোচনায়, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো ইনডিরেক্ট মেথড এবং ডিরেক্ট মেথডের মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয় হবে ইনডিরেক্ট মেথড। কারণ আমাদের যে একাডেমিক কোর্সগুলো আছে সেখানে যত প্রকার ম্যাথ আসে ক্যাশ ফ্লো থেকে, তার 95% দেখা যায় ইনডিরেক্ট মেথড থেকে আসে। ডিরেক্ট মেথড থেকে 5% ম্যাথ সাধারণত আসতে দেখা যায়। তো আজকে আমি তোমাদের বুঝাবো ইনডিরেক্ট মেথডটা। ওই যে আমরা যেটা বলছিলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর নগদান বইয়ের পার্থক্য কি? নগদান বইয়ে শুধুমাত্র নগদ টাকার আগমন এবং নগদ টাকার নির্গমনটা দেখানো হয়। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি করতে হয়? ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোন খাতে নগদ টাকা আসছে গেছে, কোন কোন খাতে নগদ টাকা আসছে এবং গেছে, এই জিনিসগুলো আমাদের দেখাতে হবে। তাহলে এখন দেখতে হবে আমাদের খাতগুলো কি। এখন আমি তোমাদেরকে সেই খাতগুলো দেখাবো। প্রথম খাতটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রথম খাত কি? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ব্যবসায় পরিচালনার জন্য কত টাকা নগদ আসলো এবং নগদ গেল, পরিচালন কার্যক্রমে কত টাকা নগদ আসলো এবং গেল, এটা আমাদেরকে আলাদা করে দেখাতে হবে। তারপর আমাদের দেখাতে হবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমরা যে বিনিয়োগ করেছি টাকাটা,
এই বিনিয়োগটা কোথায় করলাম এবং বিনিয়োগ থেকে টাকা আসলো না বিনিয়োগ থেকে টাকা গেল, এটাই আমাদের এখানে নির্ণয় করে দেখাতে হবে। তারপর হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আমাদের কত টাকা আসছে এবং গেছে, অর্থাৎ আমাদের মূলধন বিনিয়োগে কত টাকা আসছে গেল, এটা আমাদের দেখতে হবে। এখন এই যে অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং, এই জিনিসগুলো আসলে আমাদের সহজে এভাবে বুঝবো না, তাই না? আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা সহজ পদ্ধতি দিই, ঠিক আছে? আমরা তো সবাই ব্যালেন্স শিট জানি, তাই না? বলতো একটা ব্যালেন্স শিটে কি কি থাকে? তোমরা সবাই জানো যে ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে কি থাকে? অ্যাসেট পাশে থাকে হচ্ছে কারেন্ট অ্যাসেট, তারপর ইনভেস্টমেন্ট, তারপর থাকে ফিক্সড অ্যাসেট। আর লাইবিলিটিস পাশে কি কি থাকে? কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস আর স্টক হোল্ডার ইকুইটি। এই ব্যালেন্স শিটের কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কোন অ্যাক্টিভিটিসটা কোথায় আসবে সেটা তুমি বুঝতে পারবা। আচ্ছা বলো তো, আমরা যদি এখন ব্যবসা করতে যাই, আমি একটা ব্যবসা করব, তাহলে আমার কি লাগবে? আমার টাকা লাগবে। কি করব? টাকা লাগবে। টাকা দিয়ে আমি টাকাটা বিনিয়োগ করব, সেখান থেকে আমি মুনাফা করব। বিজনেসের কাজ তো এই তো। আমি টাকা সংগ্রহ করব, মানে মূলধন বিনিয়োগ করব, ওই মূলধনটাকে আমি ইনভেস্ট করব কোনো একটা খাতে, সেখান থেকে আমি কি করব? প্রফিট করব। তাহলে আমি যে টাকাটা আনবো, সেই টাকাটা কোথা থেকে পাবো? সেই টাকাটা আমার ইকুইটি থেকে হতে পারে, সেই টাকাটা আমার ডেট থেকে হতে পারে, সেই টাকাটা আমি ঋণ নিতে পারি, বিভিন্ন সোর্স থেকে আমি টাকা কালেক্ট করতে পারি না? আমি যে টাকা কালেক্ট করব, সেই কালেক্ট করার ক্ষেত্রটা হচ্ছে এই দুইটা, লং টার্ম লাইবিলিটিস আর স্টক হোল্ডার ইকুইটি। এই দুটা হচ্ছে আমার টাকা কালেক্ট করার উপায়। আমি কোথা থেকে আমার মূলধন আনলাম, সেটা আমরা সাধারণত এই লং টার্ম লাইবিলিটিস আর স্টক হোল্ডার ইকুইটিতে আমরা দেখাই। এখন আমি টাকাটা নিলাম এই দুটা খাত থেকে। টাকা নেওয়ার পরে টাকাগুলো আমি কি করব? আমি কি ফেলে রাখবো? না, আমি এটা বিনিয়োগ করব। কোথায় বিনিয়োগ করি? সেটা বিনিয়োগ করি আমরা ইনভেস্টমেন্টে এবং ফিক্সড অ্যাসেটে। দীর্ঘস্থায়ী কোনো অ্যাসেটে আমরা কি করি? বিনিয়োগ করি। তো বিনিয়োগ করার পর টাকা আনলাম, টাকা বিনিয়োগ করলাম, তাহলে এখন কি হলো? আমার ব্যবসা হয়ে গেল না? এখন আমাদের ব্যবসায় দৈনন্দিন বেশ কিছু লেনদেন হয়। এই লেনদেনগুলোর মধ্যে সম্পদ এবং দায় ক্রিয়েট হয় না? এই সম্পদ এবং দায়গুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস। তার মানে এই যে ব্যালেন্স শিটটা আমরা দেখলাম, এই ব্যালেন্স শিটে তিন ধরনের অপশন আছে। একটা হচ্ছে আমি কোথা থেকে টাকা কালেক্ট করলাম, সেটা হচ্ছে কি আমার বিনিয়োগ, অর্থাৎ মূলধন। লং টার্ম লাইবিলিটিস এর মাধ্যমে স্টক হোল্ডার ইকুইটি, শেয়ার মালিকদের কাছ থেকে শেয়ারের টাকা নিয়ে আমি কি করলাম? আমার ফান্ডিং করলাম। এই ফান্ডটা কি করব? বিনিয়োগ করব। কোথায়? ইনভেস্টমেন্টে বা ফিক্সড অ্যাসেটে আমি বিনিয়োগ করব। বিনিয়োগ করার পর এই বিনিয়োগটাকে আমি যখন পরিচালনা করতে যাব, তখন আমার কিছু স্বল্প মেয়াদী অ্যাসেট এবং লাইবিলিটিস ক্রিয়েট হয়। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে টোটাল আমার ব্যালেন্স শিট। এখন এখান থেকে আমরা কিভাবে বুঝবো কোনটা কোন সেক্টরে যাবে? ঠিক আছে, দেখো তুমি কিন্তু অনেকেই এখন ইতিমধ্যেই মনে মনে যেটা চিন্তা করতেছো, আমি এখন সেটাই দেখাবো। ব্যাপারটা দেখো, আমাদের আছে কি? অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে আমি কোথা থেকে মূলধন কালেক্ট করলাম। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আমি কোথায় মূলধন বিনিয়োগ করলাম। অপারেটিং অ্যাক্টিভিটিস, আমি ব্যবসা পরিচালনার সময় কত টাকা সম্পদ দায় আসলো, এই বিষয়গুলো আমরা এখানে দেখাবো। তাহলে বলো তো, কারেন্ট অ্যাসেট কোথায় যাবে? কারেন্ট অ্যাসেট অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে। কোথায় যাবে? অপারেটিং অ্যাক্টিভিটিসে। তারপর আমাদের ইনভেস্টমেন্ট কোথায় যাবে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। ফিক্সড অ্যাসেট ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। আর কারেন্ট লাইবিলিটি অপারেটিং অ্যাক্টিভিটিসে। লং টার্ম আর স্টক হোল্ডার ইকুইটি, এই দুটো হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ আমি এই দুটার মাধ্যমে টাকা সংগ্রহ করলাম, এগুলো হচ্ছে ফাইন্যান্সিং। এই দুটাতে ইনভেস্টমেন্ট আর ফিক্সড অ্যাসেট আমি বিনিয়োগ করলাম, এটা হচ্ছে ইনভেস্টিং। আর এখান থেকে আমাদের চলতি স্বল্প মেয়াদী যে সম্পদ এবং দায় ক্রিয়েট হলো, সেটা হচ্ছে অপারেটিং। সেজন্য আমাদের কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস এর মেয়াদ সাধারণত 1 বছরের কম হয়। এগুলো যে কোনো সময় বেনিশ হয়ে যেতে পারে, বা যে কোনো সময় এগুলো পরিশোধ হয়ে যেতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন এই যে এটা শিখলাম, কেন শিখলাম? কারণ তোমাকে যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রশ্নটা করবে, তোমাকে কি দেওয়া থাকবে? তোমাকে একটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে, নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে। আর যদি ডিরেক্ট মেথড করতে হয়, তাহলে হয়তো একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকতে পারে। তাহলে ম্যাক্সিমাম অঙ্কে আমাদের একটা ব্যালেন্স শিট আর কিছু সমন্বয় দেওয়া থাকবে। তাহলে ব্যালেন্স শিট থেকে যদি আমি বুঝতে পারি কোন আইটেমটা কোন সেক্টরে যাবে, তাহলে তোমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে এটা আমাদের বোঝা উচিত যে কোন সেক্টরটা, কোন আইটেমটা কোন সেক্টরে যাবে। আবারও বলতেছি, ব্যালেন্স শিট আমরা সবাই এগুলো জানি। কারেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট, ফিক্সড অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, স্টক হোল্ডার ইকুইটি। তাহলে এখানে আমাদের দেখো তো কোনটা কোথায় যাবে? ইনভেস্টমেন্ট আর ফিক্সড অ্যাসেট, এই দুটো যাবে কোথায়? ইনভেস্টিং এ। কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস যাবে কোথায়? অপারেটিং এ। আর লং টার্ম লাইবিলিটিস, স্টক হোল্ডার ইকুইটি কোথায় যাবে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। আশা করি এরপরে তোমরা এটা আর কখনোই ভুলবা না।
এবার আমরা তোমাদেরকে একটা ম্যাথ প্র্যাকটিস করে দেখাবো যে কিভাবে মূলত এই কাজগুলো করতে হয়, ঠিক আছে? তার আগে আমি তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা চার্ট দেখাই। ওই চার্টটাতে আমি জাস্ট এটার প্রতিফলনটা দেখাবো তোমাদের, ঠিক আছে? আসো, এটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা ছক। প্রথমে আমাদের এখানে লিখে নিতে হবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমি অপারেটিং অ্যাক্টিভিটিস এর কাজগুলো এখানে দেখাবো। অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রথমে আমি এখানে লিখবো নেট ইনকাম। যেহেতু আমি ইনডিরেক্ট মেথড করতেছি, আমাদের নেট ইনকাম নিয়েই রিকনসাইলের মাধ্যমে অঙ্কটা করতে হবে। সেজন্য তোমার কোশ্চেনে যে নেট ইনকাম দেওয়া থাকবে, দেওয়া না থাকলে তুমি যদি বের করে নাও, সেই নেট ইনকামটা কিভাবে বের করবা সেটাও আমি আজকে আলোচনা করব। এই নেট ইনকামটা এখানে বসা দিতে হবে। বসানোর পর আমরা লিখবো অ্যাডজাস্টমেন্ট টু নেট ইনকাম রিকনসাইল টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা আমরা এখানে লিখে দিব। লেখার পর এই অ্যাডজাস্টমেন্ট গুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে তোমাদের। প্রথম অ্যাডজাস্টমেন্টের মধ্যে এই যে নেট ইনকামের সাথে অপারেটিং অ্যাক্টিভিটিস এর যে প্রথম অ্যাডজাস্টমেন্ট, সেই প্রথম অ্যাডজাস্টমেন্টে আমরা কি দিব? নন ক্যাশ এক্সপেন্স। এমন কোন এক্সপেন্স যদি বিজনেসে থাকে নন ক্যাশ, যেটা নগদে হয়নি, যেমন ডেপ্রিসিয়েশন অবচয়, অ্যামোর্টাইজেশন অবলোপন। ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন। ডেপ্রিসিয়েশন কার হয়? স্পর্শনীয় যে সম্পত্তিগুলো, সেগুলোর যে ক্ষয় সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, সেগুলোর যে ব্যয় বন্টন প্রক্রিয়া সেটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। আর অ্যামোর্টাইজেশন কোনগুলো? যে সম্পত্তিগুলো স্পর্শ করা যায় না, অস্পর্শনীয় সম্পত্তির যে ব্যয় বন্টন প্রক্রিয়া সেটাই হচ্ছে অ্যামোর্টাইজেশন। আমাদের বিজনেসে যদি কোনো ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন থাকে, সেটা আমরা এখানে লিখে নিতে হবে প্রথমেই। কারণ কি? কারণ এই খরচগুলো খরচ হয়েছে ঠিক আছে, নেট ইনকাম ইফেক্ট করছে, কিন্তু সেটার জন্য কোনো ক্যাশ টাকা আদান প্রদান হয়নি, সেজন্য সেটাকে এখানে আমাদের লিখে নিতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তারপর আমাদের দিব গেইন অর লস, গেইন অর লস, লাভ বা ক্ষতি অন সেল অফ ফিক্সড অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট। ওই যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের ওইখানে যদি কোনো স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ, আবারও বলতেছি স্থায়ী সম্পদ বিনিয়োগ, বিক্রয়জনিত লাভ ক্ষতি, কোন স্থায়ী সম্পদ বা বিনিয়োগ যদি আমরা বিক্রয় করি, সেখানে যদি কোনো লাভ বা ক্ষতি হয়, আবারও বলতেছি শুধু বিক্রয় না, লাভ বা ক্ষতি হলে সেই লাভ বা ক্ষতিটা এখানে আমরা লিখবো। 3 নাম্বার আমরা লিখবো ইনক্রিজ। ইনক্রিজ মানে বৃদ্ধি, ডিক্রিজ মানে হ্রাস। ইনক্রিজ আর ডিক্রিজ মানে হ্রাস। কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, চলতি সম্পদ, চলতি দায়, হ্রাস বৃদ্ধি। আবার বলি চলতি সম্পদ, চলতি দায়, হ্রাস বৃদ্ধি। তার মানে 3টা আইটেম যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তুমি খুব সহজেই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর ইনডিরেক্ট মেথডের তোমার এই যে অপারেটিং অ্যাক্টিভিটিসটা খুব সহজে আয়ত্ত করতে পারবা। 1 নাম্বার আবারও বলি অবচয় অবলোপন, ভালো করে মনে রাখবা, অবচয় অবলোপন। 2 স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি। 3 চলতি সম্পদ, চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। এই 3টা আইটেম বসানোর পর আমরা এখানে বসাই দিব। বসানোর পরে আমরা যে কাজটা করব, এখানে একটা যোগফল নামাবো। কি নামাবো? যোগফল। এখন এখানে দেখবা যে এইগুলো কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, এটা নিয়ে এক বিশাল লিস্ট মুখস্থ করতে হয়। এটা যোগ, এটা বিয়োগ, এগুলো তোমাদের মাথায় হেডেক রাখার দরকার নাই। যোগ বিয়োগগুলো এভাবে লিস্ট মুখস্থ করার প্রয়োজন নাই। আমি জাস্ট এক শব্দের টেকনিক বুঝাই দিব, তোমার আজীবন আর তোমার ভুল হবে না কোনটা যোগ করবা কোনটা বিয়োগ করবা। ঠিক আছে, একটু অপেক্ষা করো। এবার এই যে এখানে অ্যামাউন্টটা আসছে, এখানে যে অ্যামাউন্টটা আসছে, এই অ্যামাউন্টটা যদি পজিটিভ হয় মানে প্লাস ফিগার আসে, অর্থাৎ এখান থেকে এটা বাদ দেওয়ার পরে এই ফিগারটা প্লাস থাকলো, ধরো এখানে আছে 5,000 টাকা, এখানে আছে 2,000 টাকা, বাদ দেওয়ার পর 3,000 টাকা থাকে, এটা প্লাসটা, তাহলে এটার নাম হবে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন যদি এই ফিগারটা নেগেটিভ হয়ে যায়, এখানে আছে ধরো 8,000 টাকা, এটা আছে 10,000 টাকা, তাহলে এখানে কত থাকলো? এখানে থাকলো 2,000 টাকা। তখন লিখবা নেট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। নেট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে আশা করি বুঝছো কিভাবে লিখবা। ক্লিয়ার? এরপর আমরা চলে যাব কার কাছে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি কি আসে মনে আছে? ওই যে বিনিয়োগ আর কি স্থায়ী সম্পদ, বিনিয়োগ আর স্থায়ী সম্পদ, এই দুটো নিয়ে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কি আসবে? ফিক্সড অ্যাসেট, ইনভেস্টমেন্ট, পারচেস অর সেল। অর্থাৎ কোন ফিক্সড অ্যাসেট বা ইনভেস্টমেন্ট তুমি যদি ক্রয় করো বা বিক্রয় করো, শুধু ক্রয় বিক্রয়টা তুমি এখানে দেখাই দিবা। এখন তোমাদের মধ্যে অনেকে কনফিউজড হয়ে যাচ্ছ, স্যার এখানেও তো একই জিনিস দেখাইলেন, এখানে আসবে শুধুমাত্র লাভ লস। আবার বলতেছি অপারেটিং আসবে শুধুমাত্র লাভ লস, আর এখানে আসবে শুধুমাত্র ক্রয় বিক্রয়। এটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে?
এখন এটা শুধুমাত্র এখানে বসানোর পরে এখানে যত প্রকারের ইনভেস্টমেন্ট এবং স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় থাকবে, এগুলোর যদি এখানে প্লাস সাইন থাকে বা মাইনাস থাকে, প্লাস বড় বা মাইনাসের ফিগার যদি বড় হয় এখানে একটা ফিগার চলে আসবে। এটা প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে। যদি এটা প্লাস আসে তখন লিখবা নিট ক্যাশ প্রোভাইডেড বাই, আর যদি এই ফিগারটা মাইনাস আসে তখন নিট ক্যাশ ইউজড বাই। এখানে কিন্তু আর যোগ বিয়োগ করার দরকার নাই, জাস্ট এখানে ফিগারটা অ্যাডজাস্ট করে এখানে বসাই দিবা। বসানোর পরে যদি প্লাস ফিগার আসে তাহলে কি প্রোভাইডেড বাই, আর যদি মাইনাস ফিগার আসে তাহলে ইউজড বাই। আশা করি ক্লিয়ার। এবার আমরা যাই পরের স্টেপে। পরের স্টেপ হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি আছে মনে আছে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে মালিকানা সত্ত্ব এবং দীর্ঘমেয়াদী ঋণ, এই বিষয়গুলো এখানে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি কি লিখতে হয়? ক্যাশ ডিভিডেন্ড পেড, মালিকদের যদি আমরা ডিভিডেন্ড দিই সেটা লিখতে হবে। তারপর এখানে ইস্যু অফ কমন স্টক, কমন স্টক যদি আমরা ইস্যু করি তখন আমাদের টাকা আসে, সেটা আমাদের লিখতে হবে। তারপর লিখতে হবে ইস্যু অর রিডিমশন অফ লোন বন্ড ডিবেঞ্চার, আমরা যদি ঋণ নেই বা ঋণ প্রদান করি, ঋণ নেই বা ঋণ প্রদান করি সেটা লিখতে হবে। তারপর লিখতে হবে পারচেজ রিইস্যু অফ ট্রেজারি স্টক, যদি আমরা ট্রেজারি স্টক ক্রয় করি বা আমরা ট্রেজারি স্টক বিক্রয় করে দিই সেটা কিন্তু এখানে লিখতে হবে আমাদের। ঠিক আছে, এবার এগুলো লেখার পরে, এই আইটেমগুলো লেখার পরে এখানে যোগ বিয়োগ করার পর এখানে যে ফিগারটা আসবে এটা যদি প্লাস হয় তাহলে লিখবো প্রোভাইডেড বাই, সরি এটা প্রোভাইডেড বাই, আর যদি মাইনাস হয় তাহলে এটা ইউজড বাই। এখানে শুধু ইউজড হবে না, এটা প্রোভাইডেড বাই বা ইউজড বাই হতে পারে, ইউজড হতে পারে আবার এখানে প্রোভাইডেডও হতে পারে, দুইটার যে কোনো একটা হতে পারে, এটা মনে রাখবা। তাহলে প্লাস হলে কি লিখবো? প্রোভাইডেড বাই, আর যদি মাইনাস হয় ইউজড বাই। আবার বলতেছি এই এক ফিগার, এই ফিগার, এই তিনটা ফিগার, এগুলো যদি প্লাস হয় প্রোভাইডেড বাই, মাইনাস হলে ইউজড বাই, এটা মনে রাখবা। এবার নেক্সট অপশনে আমরা দেখি একটু। এখানে এই যে তিনটা ফিগার 1 2 3, এই তিনটা ফিগার যখন আমরা যোগ করতে যাব এখানে যে ফিগারটা আসবে এই ফিগারটা প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে। এটা কি আসতে পারে? প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে। যদি এটা প্লাস আসে তাহলে আমরা লিখবো নিট ক্যাশ ইনক্রিজ বা ডিক্রিজ। এখানে যদি প্লাস আসে তাহলে লিখবো ইনক্রিজ, প্লাস আসলে ইনক্রিজ, আর যদি মাইনাস আসে তাহলে লিখবো ডিক্রিজ। প্লাস আসলে ইনক্রিজ, মাইনাস আসলে ডিক্রিজ। আবার বলতেছি প্লাস আসলে ইনক্রিজ, মাইনাস আসলে ডিক্রিজ। লেখার পর এটার সাথে আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্স, যেটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এই ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা যোগ করব। কোয়েশ্চেনে দেওয়া থাকবে এই ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা যোগ করব। ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা যোগ করার পর দেখবে যে তোমার যে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স কোয়েশ্চেনে দেওয়া আছে সেটার সাথে এই ফিগারটা মিলে যাবে। এই তিনটা ফিগার যখন মিলে, এই ফিগারটা যখন মিলে যাবে তখন তুমি বুঝবা যে তোমার ম্যাথটা কমপ্লিট হয়ে গেছে, তোমার ম্যাথটা মিলে গেছে, আর কোনো টেনশন করতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো এখন এখানে বলছি তো যোগ কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে এগুলো তো আমরা কিছু বললাম না, তাই না? এটা কি করবা তোমরা মনে রাখবা, দেখো যোগ বিয়োগটা খুব সহজে মনে রাখতে পারবা। এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস এই পর্যন্ত, এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস এর এই আইটেমগুলো, এগুলো যদি আমাদের জন্য ফেভারেবল হয়, আমাদের জন্য ভালো হয় তাহলে মাইনাস করবা, আর যদি আনফেভারেবল হয় বা আমাদের জন্য খারাপ হয় তাহলে বিয়োগ করবা। নিজের ভালো কি পাগলও বুঝে না? অবশ্যই। তাহলে আমরা তো আর পাগল না, পাগল হচ্ছে একটু ভালো আছি। তাহলে আমরাও বুঝবো যে কোনটা আমাদের জন্য ভালো হয়েছে বা খারাপ হয়েছে, সেই অনুযায়ী তুমি শুধুমাত্র ভালো হলে মাইনাস, খারাপ হলে যোগ, আর কিছু তোমার মনে রাখতে হবে না। আবারও বলতে আমি লিখে দিচ্ছি, যদি ভালো হয় তাহলে প্লাস, আর যদি কি হয় খারাপ হয় তাহলে মাইনাস, সরি খারাপ হলে কি হবে মাইনাস হবে। এখন আমি একটু উদাহরণ দেই তাহলে তোমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন, একটা বিজনেসের জন্য ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন এগুলো কি ভালো জিনিস? খরচ হয়ে যাওয়া কি ভালো? ডেপ্রিসিয়েশন হয়ে যাওয়া, অ্যামোর্টাইজেশন হয়ে যাওয়া ভালো না খারাপ? অবশ্যই খারাপ। তাহলে কি করবা তুমি? এটা প্লাস করবা, এটা কি করবা? প্লাস করবা। তারপর গেইন অর লস অফ সেল অফ ফিক্সড অ্যাসেট অর ইনভেস্টমেন্ট, ফিক্সড অ্যাসেট আর ইনভেস্টমেন্ট যদি আমরা বিক্রি করে দিই তখন যদি আমাদের লাভ হয় বা লস হয়, যদি লস হয় তাহলে কি খারাপ, তাহলে কি করবা? যোগ করবা। আর যদি লাভ হয় তাহলে কি ভালো, ভালো হলে বিয়োগ করবা। এটা আমরা এমনি বুঝি, তাই না? মনে রাখার জন্য আলাদা লিস্ট করার দরকার নাই তো। আশা করি তোমাদের এটা ভালো লাগবে, তাই না? কেমন লাগতেছে জানাই কিন্তু কমেন্ট বক্সে। 3 নম্বরে ইনক্রিজ অর ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট কি? যেমন ধরো অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল কি দেনাদার, দেনাদার যদি বেড়ে যায় তাহলে আমাদের জন্য ভালো না? সম্পদ বেড়ে গেছে, এভাবে চিন্তা করবো। দেনাদার বেড়ে গেলে সম্পদ বেড়ে গেছে, এটা আমাদের জন্য ভালো না? ভালো হলে কি করবো? মাইনাস করবো। দেনাদার কমে গেছে, সম্পদ কমে গেছে, তাহলে কি করবো? প্লাস করে দিব। তারপর ধরো ইনভেন্টরি বেড়ে গেছে, তাহলে কি সম্পদ বাড়ছে, প্লাস করে দিবা, মাইনাস করে দিবা। ইনভেন্টরি কমে গেছে, সম্পদ কমছে, তাহলে কি করবা? খারাপ হয়েছে এটা, তাই না? তাহলে কি করবো আমরা? প্লাস করে দিব। সেম অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার বেড়ে গেছে, তাহলে পাওনাদার বেড়ে গেলে কি দায় বেড়ে গেছে না? দায় বেড়ে গেলে কি হয়েছে? খারাপ হয়েছে, তাহলে যোগ করে দিব। আবার যদি পাওনাদার কমে যায় তাহলে ভালো হয়েছে, তাহলে আমরা বিয়োগ করে দিব।
এইভাবে তুমি যে কোনো কিছু এখানে চিন্তা করলে তারপরে তোমারটা চলে আসতেছে, আর আলাদা করে মনে রাখার দরকার নেই। ক্লিয়ার? এরপর আমরা চলে যাই ইনভেস্টিং আর ফাইন্যান্সিং। এই দুটা ক্ষেত্রে আবার একই, এই দুটো জায়গায় শুধুমাত্র একই কমন জিনিস, ইনফ্লো প্লাস আউটফ্লো মাইনাস, ইনফ্লো প্লাস আউটফ্লো মাইনাস। অর্থাৎ ইনভেস্টিং আর ফাইন্যান্সিং এ যদি টাকা আসে প্লাস, চলে গেলে মাইনাস। যেমন দেখি ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট পারচেজ করলে টাকা চলে যায় না, অ্যাসেট কিনলে টাকা চলে যায় না, তাহলে মাইনাস করে দিব। আবার যখন সেল করি টাকা আসে না, তাহলে কি করব, যোগ করে দিব। সেম ডিভিডেন্ড পেড করলে টাকা চলে যায় মাইনাস, তারপর তোমার কমন স্টক ইস্যু করলে টাকা আসে প্লাস, আমরা যদি বন্ড বা ঋণ নেই ইস্যু করি তাহলে টাকা আসে প্লাস, আর যখন পরিশোধ করি টাকা চলে যায় মাইনাস করে দিবা। ঠিক আছে? তারপর ধরুন আমরা ট্রেজারি স্টক যদি ক্রয় করি টাকা চলে যায় মাইনাস করবো, আর যদি ট্রেজারি স্টক বিক্রয় করি টাকা আসে তাহলে যোগ করে দিব। তাহলে এখানে শুধুমাত্র মনে রাখবা দুইটা লাস্ট ইনভেস্টিং আর ফাইন্যান্সিং এ টাকা আসলে প্লাস গেলে মাইনাস, আসলে প্লাস গেলে মাইনাস, এটা তোমরা ভালো করে মনে রাখবা। তো আশা করি তোমরা এই ক্যাশ ফ্লোর টোটাল নিয়মটা বুঝতে পারবা। শুধু নিয়মটা মনে রাখলে তো হবে না, আমরা একটা ম্যাথ করে যদি দেখাই, আমরা জানো, তোমরা সবাই জানো যে আমাদের ক্লাসগুলোতে সাধারণত শুধু আমরা কোনো একটা নিয়ম আলোচনা করি না বা খণ্ডিত অংশ আলোচনা করি না, আমরা টোটাল একটা ম্যাথের প্র্যাকটিক্যাল করে তোমাদের দেখাই যাতে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। এটা আমাদের একটা বৈশিষ্ট্য আমাদের ক্লাসের। তো আশা করি আজকেও আমি একটা, ক্লাসটা বড় হলেও আমি একটা ম্যাথ তোমাদের করে দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। চলো আমরা সেই ম্যাথটা দেখি। এই ম্যাথটা আসছিল 2022 সালে। এখানে দেখো কি বলা আছে, আমরা একটু দেখি। দ্য ফলোইং ইনফরমেশন স্টেটমেন্ট আর ড্রন ফ্রম রতন লিমিটেড। রতন লিমিটেড থেকে আমাদের একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। সেই ব্যালেন্স শিট গুলোতে আমাদের কি বলা আছে, আমি একটু এগুলো সরাই নিই এই পাশে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কি বলা আছে দেখো, ক্যাশ দেওয়া আছে, এটা 22 এবং 23, তার মানে এটা হচ্ছে প্রারম্ভিক ক্যাশ, এটা হচ্ছে সমাপনী ক্যাশ। অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ল্যান্ড, ইকুইপমেন্ট দেওয়া আছে। এখানে অ্যাকাউন্টস পেয়েবল, লং টার্ম লোন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, তারপর আছে হচ্ছে শেয়ার ক্যাপিটাল, আর হচ্ছে রিটেন আর্নিংস দেওয়া আছে। বুঝতে পারছো? এখানে আমাদের নিচে নিট ইনকাম দেওয়া আছে 22,000 টাকা, ইকুইপমেন্ট কস্টিং 10,000 টাকা, বুক ভ্যালু 8,000 টাকা। 10,000 টাকার ইকুইপমেন্টের বুক ভ্যালু আছে 8,000 টাকা, সেটা আমরা বিক্রি করে দিয়েছি 9,000 টাকা। তাহলে 8,000 টাকা বুক ভ্যালুর একটা সম্পদ যদি 9,000 টাকা বিক্রি করি, 1,000 টাকা লাভ হয়েছে, তাহলে এটা কোথায়, ওই যে অপারেটিং এ যাবে। আর বিক্রি করে যে 9,000 পাইছি, এটা কোথায়, এটা ইনভেস্টিং এ আসবে। এভাবে মনে রাখবা। তারপর ডিভিডেন্ড পেড ডিউরিং দ্য ইয়ার 5,000 টাকা, আমরা এই বছর ডিভিডেন্ড পেড করছি 5,000 টাকা। নিচে বলছে প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার দ্য ইনডিরেক্ট মেথড। দেখতে এই ম্যাথটা খুবই সহজ আছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই ম্যাথটা কিভাবে করব। এই ম্যাথটা করার আগে তোমরা যে কোনো ক্যাশ ফ্লোর ম্যাথ করার আগে তোমরা একটু টেস্ট করে নিবা তোমাদের যে নিট ইনকাম এবং ডেপ্রিসিয়েশন আছে সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা। এটা যদি টেস্ট করে না নাও তাহলে তোমাদের একটু ঝামেলায় পড়তে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখানে আমরা একটু দেখতে পাচ্ছি, যদি নিট ইনকাম এবং ডেপ্রিসিয়েশন, এখানে অঙ্কে ডেপ্রিসিয়েশন নাই, নিট ইনকাম দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন না থাকলে বের করতে হবে, আর নিট ইনকাম না থাকলেও বের করতে হবে। নিট ইনকাম যদি থাকেও তুমি একটু টেস্ট করে দিবা এই নিট ইনকামটা আসলে কি রাইট না রং, অর্থাৎ এই নিট ইনকামটা ঠিক আছে কিনা। এটা বের করার কি প্রমাণ সেটা আমি দেখাই দিব কিভাবে বের করে নিবা। কারণ অনেক সময় নিট ইনকাম দেওয়া আছে কিন্তু নিট ইনকামটা যদি ভুল দেওয়া থাকে তুমি সারাদিন অঙ্ক করলেও মিলবে না, শুধু শুধু প্যারা নিতে হবে। কি দরকার, আমি একটু টেস্ট করে নিব, সহজভাবে টেস্ট করা যায়। এখন প্রথমে আমি এখানে তোমাদের জন্য ডেপ্রিসিয়েশন বের করে দেবো। তো ডেপ্রিসিয়েশন কিভাবে বের করবো একটু আসো। ডেপ্রিসিয়েশন বের করার জন্য তোমাদের যেটা করতে হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা করতে হবে, খতিয়ান করতে হবে। যখন ডেপ্রিসিয়েশন পাবা না তখন তুমি প্রথমে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা করে নিবা। অ্যাকাউন্টের জন্য আমরা দুইটা পার্ট করলাম, একটা ডেবিট সাইড, এটা হচ্ছে ডেবিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট সাইড। এবার এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের আমাদের যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা দেওয়া থাকবে এটা শুধুমাত্র ডেপ্রিসিয়েশন বের করার কাজে লাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটার প্রারম্ভিক ব্যালেন্স 22 সালে প্রারম্ভিক ব্যালেন্স আছে 6,000 টাকা, 23 সালে সমাপনী ব্যালেন্স থাকে 7,000 টাকা। এটা আমরা প্রারম্ভিক ব্যালেন্সটাকে ব্যালেন্স বিডি দিয়ে ক্রেডিট পাশে, যেহেতু ডেপ্রিসিয়েশন একটা কি কন্ট্রা অ্যাসেট, এই জন্য এটার ব্যালেন্স বিডিটা ক্রেডিট সাইডে হবে, 6,000 টাকা লিখলাম। আর ক্রেডিট পাশে আমরা ডেবিট পাশে আমরা ব্যালেন্স সিডি দিয়ে 7,000 টাকা লিখে নিলাম। তাহলে এখানে যেটা আছে আমরা লিখে নিছি। দেখো আমরা এখানে এই যে 6,000 টাকা আর 7,000 টাকা আমরা লিখে নিলাম। এখন এখানে কি করতে হবে, এখন ডেবিট পাশে যে সম্পত্তিটা আমরা বিক্রি করব, ফেলে দিব বা ইউজ করি না, সেই সম্পত্তির ডেপ্রিসিয়েশনটা আমাদের কোথায় বসাতে হবে, ডেবিট পাশে বসাতে হবে। তাহলে আমরা দেখি এখানে আমাদের একটা বিক্রিত ইকুইপমেন্ট আছে 10,000 টাকা দাম, যেটা দাম কত, কস্টিং 10,000 টাকা, বুক ভ্যালু বইয়ের দাম আছে 8,000 টাকা। তাহলে বলো তো একটা সম্পদ আমরা 10,000 টাকা দিয়ে কিনছি, বইয়ে দাম লেখা আছে 8,000 টাকা, তার মানে 2,000 টাকা দাম কমছে না। তার মানে আমাদের বিক্রিত সম্পত্তির অবচয় হয়েছে 2,000 টাকা। এই 2,000 টাকা তুমি ডেবিটে বসাই দিবা।
ইকুইপমেন্ট নাম দিয়ে ডেবিটে বসাই দিব 2000 টাকা। বসানোর পর এবার আমাদের এখানে আর কোনো কিছু করতে হবে না। এবার আমাদের এখানে আমরা যোগ করে দেখি, এই পাশে 9000 টাকা আছে আর এই পাশে আমাদের আসবে 9000 টাকা। এইদিকে ডিফারেন্স করলে যে ঘাটতিটা থাকবে সেটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এটাকে আমাকে ব্যালেন্সিং ফিগার দিয়ে বসাই দিতে পারি। তাহলে আমাদের চলতি বছরের ডেপ্রিসিয়েশন হচ্ছে 3000 টাকা। এটা তোমরা মনে রাখবা। যদি ডেপ্রিসিয়েশন না থাকে এইভাবে বের করবা। আবারও বলতেছি, ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি প্রারম্ভিক অ্যাকুমুলেটেডটা, ডেবিট পাশে ব্যালেন্স সিডি সমাপনী অ্যাকুমুলেটেডটা। যে সম্পত্তিটা বিক্রি করবা বা ইউজ করবা না, ফেলে দিবা, ডিসকার্ডেড করবা, ডিসপোজাল করবা, সেটার অবচয়টা ডেবিট পাশে বসাই দিবা। এরপর দুই পাশে মিলানোর জন্য যে ঘাটতিটা থাকবে সেটাই চলতি বছরের ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার ব্যাপারটা? এভাবে যদি ডেপ্রিসিয়েশন না থাকে তোমরা বের করতে পারবা, আশা করি কোনো সমস্যা হবে না। নেক্সটে এবার আমরা দেখবো নিট ইনকাম কিভাবে বের করব। নিট ইনকামটা যদিও দেওয়া আছে কিন্তু আমি বের করে দেখাচ্ছি কেন, অনেক সময় নিট ইনকাম দেওয়া থাকলেও এখানে ভিতরে কিছু কিছু প্যাচ দিয়ে দেয়। ঠিক আছে, তো নিট ইনকাম, ডিভিডেন্ড এগুলো যদি না থাকে তুমি বের করে নিবা কিভাবে সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। আমরা রিটেন আর্নিংস স্টেটমেন্টের একটা অ্যাকাউন্ট করব, রিটেন আর্নিংস অ্যাকাউন্ট। এটা খতিয়ান করব। তো রিটেন আর্নিংস কি? রিটেন আর্নিংস দায়, মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বের ব্যালেন্স কি হয়? ক্রেডিট পাশে হয়। তাহলে রিটেন আর্নিংস এর প্রারম্ভিক ব্যালেন্স 13,000 টাকা, আমরা ক্রেডিটে বসাবো 13,000 টাকা প্রারম্ভিক ব্যালেন্স। আর ডেবিটে বসাবো কত? ক্লোজিং ব্যালেন্স যেটা 27,500 টাকা, এটা আমরা ডেবিটে বসাবো 27,500। এরপর ঠিক আছে, আমাদের যে ডিভিডেন্ডটা আমরা ডেবিটে বসাবো 5,000 টাকা। ডিভিডেন্ড ডেবিটে বসাবো কত? 5,000 টাকা। এইবার দুই পাশ না মিললে এখানে যে ঘাটতিটা হবে সেটার নাম হবে নিট ইনকাম। যেটা ঘাটতিটা হবে সেটার নাম কি হবে? নিট ইনকাম। তাহলে আমাদের নিট ইনকাম তো কোয়েশ্চেনে দেওয়াই আছে 20,000 টাকা। তাহলে আমরা 20,000 টাকা ক্রেডিটে বসাই দিতে পারি। এই যে 20,000 টাকা ক্রেডিটে বসাই দিতে পারি দুই পাশ না মিলার জন্য, মিলানোর জন্য। তাহলে এভাবে তোমরা নিট ইনকামটা বসাই দিতে পারবা। কিন্তু এই অঙ্কে কি হয়েছে জানো? এই অঙ্কে এই নিট ইনকামটা বসানোর পরেও আমাদের দেখতেছি দুই পাশ মিলতেছে না। এখানে মূলত এই অঙ্কের পেজটা লাগাই দিছে। এই অঙ্ক সারাদিন করলেও তুমি মিলাতে পারবা না। তাহলে এখন আমরা কিভাবে মিলাবো এটা তোমাদের এই ক্লাসে আমি শিখাই দিব। দেখো, এই পাশে যোগ করলে আসে কত? 33,000। এই পাশে যোগ করলে কিন্তু 33,000 আসে না, এই পাশে যোগ করলে আসে 32,500। ঘাটতি আছে কত? তাইলে 500 টাকা ঘাটতি আছে না? এই 500 টাকা তুমি কি করবা? এই 500 টাকা তোমাকে এখন বাধ্য হয়ে ধরতে হবে স্টক ডিভিডেন্ড। এই 500 টাকা তোমাকে বাধ্য হয়ে ধরতে হবে কি? স্টক ডিভিডেন্ড। কারণ রিটেন আর্নিংস থেকে শুধুমাত্র টাকা কমার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে স্টক ডিভিডেন্ড। যেহেতু এখানে রিটেন আর্নিংসে 500 টাকা ঘাটতি আছে, এই 500 টাকা তোমাকে স্টক ডিভিডেন্ড ধরতে হবে। আর এই স্টক ডিভিডেন্ডটা তোমার মালিকানা সত্ত্বে গিয়ে প্রভাব পড়বে। কোথায় প্রভাব পড়বে? মালিকানা সত্ত্বে প্রভাব পড়বে। বুঝতে পারছো ব্যাপারটা? আমাদের আরেকটা বেসিক ক্লাস ইউটিউবে দেওয়া আছে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। যেহেতু আমি আজকে একটা ম্যাথ সমাধান করতেছি, ম্যাথটা একটু জটিল, তো একটু কষ্ট হতে পারে তোমাদের। ঠিক আছে, তোমাদের আমাদের আরো ক্লাসগুলো দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম, যদি এই পাশ মিলে যেত নিট ইনকাম হতো, যদি না থাকতো নিট ইনকাম আমরা নিট ইনকামটা বের করতাম। যা থাকতো এখানে ধরো 20,500, 19,500 বসে দিলে নিট ইনকামটা হয়ে যেত। কিন্তু এখানে যে ঘাটতিটা আছে এখন, নিট ইনকাম যেহেতু দেওয়া আছে আমাদের কোয়েশ্চেনে, তাহলে এই ঘাটতিটার নাম দিতে হবে কি? স্টক ডিভিডেন্ড। এই স্টক ডিভিডেন্ডটা আমাদের শেয়ার ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট করতে হবে। কার সাথে অ্যাডজাস্ট করতে হবে? শেয়ার ক্যাপিটালের সাথে। ঠিক আছে, এটা মনে রাখবা। তো এখন আমরা এই নিট ইনকামটা পেয়ে গেলাম এখানে 20,000 টাকা। এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আমাদের যে বৈশিষ্ট্য, আমরা কোয়েশ্চেন এক পাশে রাখি, আরেক পাশে সলিউশন রাখি, যাতে তোমাদের বুঝতে কোনো কষ্ট না হয়, এদিক ওদিক তাকাতে না হয়, তোমাদের কনসেন্ট্রেশন ধরে রাখা যায়। সেজন্য আমরা এই স্লাইড শো ক্লাসগুলো তোমাদের জন্য প্রস্তুত করে থাকি। তো এখন আমরা প্রথমে ছকটা কাটবো। একটু আগে আমি যে ছকটা দেখাইছি সেম ছকে এই নিয়মটা আমি করে দিব তোমাদের। প্রথমে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপর আমরা লিখে নিব নিট ইনকাম, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে, অথবা আমি যেটা বের করছি সেই নিট ইনকামটা আমরা এখানে লিখবো। লেখার পর অ্যাডজাস্টমেন্ট টু নেট ইনকাম রিকনসাইল টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এই কথাটা আমরা লিখবো। লেখার পর প্রথমে কি বলছিলাম আমরা? 3টে আইটেম এখানে আসে, মনে আছে তো? কি কি? অবচয় অবলোপন, তারপর স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি, তারপর চলতি সম্পদ চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। এই 3টাই মনে রাখবো তোমরা। প্রথমে আমি দেখবো অবচয়। অবচয় কত? 3,000 টাকা। কোথায় পেয়েছি স্যার? বের করছিলাম একটু আগে, মনে আছে? দেওয়া ছিল না, বের করছিলাম। এরপর অবচয়ের পরে আমরা দেখবো অবলোপন আছে কিনা। অবলোপন থাকার জন্য আমাদের এই যে সম্পদ এবং দায়ের মধ্যে কি থাকতে হবে? অস্পর্শনীয় সম্পত্তি থাকতে হবে। তো এখানে কোনো অস্পর্শনীয় সম্পত্তি নাই, সেই জন্য আমাদের ধরে নেই আমাদের এই অঙ্কে আর কোনো অবলোপন নাই। এরপর আমরা চলে যাব কোথায়? অবচয় অবলোপনের পরে এই যে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি, 10,000 টাকা মূল্যের একটা ইকুইপমেন্ট 8,000 টাকা বইয়ে লেখা আছে, মানে বুক ভ্যালু আছে 8,000 টাকা। 2,000 টাকা অবচয় হওয়ার পর 8,000 টাকা বুক ভ্যালু, সেটা বিক্রি করছি 9,000 টাকা। 1,000 টাকা লাভ হয়েছে না? সেই 1,000 টাকা আমরা এখানে লিখবো গেইন অন সেল অফ ইকুইপমেন্ট, এবং এটাকে আমরা মাইনাস দিয়ে লিখবো। কি দিয়ে?
মাইনাস। কোন যুক্তিতে মনে আছে? ওই যে ভালো হলে মাইনাস, খারাপ হলে যোগ। অবচয় হয়েছে খারাপ, সেই জন্য যোগ। আর গেইন হয়েছে 1000, সেই জন্য কি করছে? বিয়োগ করছি। তাহলে গেইন লস শেষ। এবার আছে কি? চলতি সম্পদ চলতি দায় আর হ্রাস বৃদ্ধি। চলতি সম্পদ চলতি দায় কি আছে? ক্যাশ বাদ দিবা, ক্যাশ লেখার দরকার নাই, যেহেতু আমরা ক্যাশ ফ্লো করতেছি। অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এই দুটা হচ্ছে চলতি সম্পদ। অ্যাকাউন্টস পেয়েবল আর লং টার্ম তো দীর্ঘমেয়াদী দায়, তিনটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। এবার এই তিনটার হ্রাস বৃদ্ধি দেখি। 5000 ছিল 4000 হয়েছে, 1000 কমছে। তাহলে আমরা লিখবো ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল 1000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেলে কি খারাপ না ভালো? অবশ্যই খারাপ, সম্পদ কমছে। তাহলে আমরা যোগ করবো, সেই জন্য আমরা যোগ করেছি এখানে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি 7000 থেকে 11500 হয়েছে, বেড়ে গেছে। সম্পদ বাড়লে কি ভালো? ভালো হলে মাইনাস করবো। ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি 4500 টাকা মাইনাস করে দিছি। অ্যাকাউন্টস পেয়েবল 18 থেকে 9 হয়েছে, দায় কমে গেছে। দায় কমে গেলে কি ভালো? ভালো হলে মাইনাস করতে হবে। ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 9000 টাকা মাইনাস করছি। তাহলে এখানে আসার মতো আমাদের যে ক্যাটাগরি, তার তো আর কিছু নাই। তাহলে আমরা কি করলাম? এখানে আমরা বসাই দিলাম টোটাল। এখন আমরা দেখি এখানে 3000 প্লাস, 1000 প্লাস, 4000 প্লাস। তাহলে 4000 প্লাস যদি হয়, তাহলে এখানে 4500 মাইনাস আছে না? তাহলে এখানে তো আরো 500 মাইনাস থাকে। তাহলে 9 আর 10, 10 আর 500 কত? 10500 মাইনাস। যোগ বিয়োগ করলে এই 10500 যদি 20000 থেকে আমরা বিয়োগ করি, তাহলে একটা ফিগার দাঁড়ায় এখানে 9500 টাকা। এই 9500 টাকার দাম হচ্ছে প্রোভাইডেড বাই নেট ক্যাশ, প্রোভাইডেড বাই, কারণ এটা প্লাস ফিগার। নেট ক্যাশ প্রোভাইডেড বাই, কারণ এটা প্লাস ফিগার। আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস এর কাজ শেষ। আশা করি খুব সহজে করতে পারবা। এবার আমরা চলে যাব ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি আসে দেখো। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসবে কি মনে আছে তো? স্থায়ী সম্পদ বিনিয়োগ, ক্রয় বিক্রয়। স্থায়ী সম্পদ বিনিয়োগ, ক্রয় বিক্রয়। স্থায়ী সম্পদ আর বিনিয়োগ, ক্রয় বিক্রয়ের মধ্যে আমরা দেখতে পাই এখানে দেখো একটা ইকুইপমেন্ট আমরা বিক্রয় করছি 9000 টাকা। এই 9000 টাকাটা আমরা এখানে লিখবো, এই যে দেখো ইকুইপমেন্ট সোল্ড 9000 টাকা। এটা টাকা আসছে, সেজন্য প্লাস। এখন ইকুইপমেন্ট ক্রয় করছে এমন তো কিছু বলা নাই। ইকুইপমেন্ট যে ক্রয় করছে এমন কিছু বলা নাই, কিন্তু আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। আমরা 10,000 টাকার ইকুইপমেন্ট বিক্রি করে দিছি, এটা তো শিওর। 10,000 টাকা ক্রয় মূল্যের ইকুইপমেন্ট 9000 টাকা বিক্রি করে দিচ্ছি। তাহলে ইকুইপমেন্ট বেচছি কত? 10,000 টাকার। তাহলে ইকুইপমেন্টের দাম 10,000 টাকা কমে যাওয়ার কথা না? এখন দেখো তো ইকুইপমেন্ট আসিল কত? 35। 35 থেকে যদি 10,000 টাকার ইকুইপমেন্ট কমে যায়, তাহলে কত? 25,000 টাকার কথা না? কিন্তু আছে কত? 42,000। তার মানে 17,000 টাকার ইকুইপমেন্ট বেড়ে গেছে। কিভাবে বাড়ছে ইকুইপমেন্ট? ইকুইপমেন্ট কি বাচ্চা দিছে যে বেড়ে গেছে? ইকুইপমেন্ট আর বাচ্চা দিবে না। তার মানে কি? অবশ্যই আমরা কিনে নিছি, নাহলে ইকুইপমেন্ট বাড়তো না। সেজন্য এখানে আমাদের 17,000 টাকার ইকুইপমেন্ট আমরা ক্রয় দেখাতে হবে, হিসাব করে নিতে হবে এটা। যেহেতু আমরা ইকুইপমেন্ট বিক্রি করে দিছি, আমাদের ইকুইপমেন্ট কমার কথা, সেখানে আরো ইকুইপমেন্ট বেড়ে গেছে। তাহলে যেটুক পরিমাণ বাড়ছে সেটুক পরিমাণ আমরা কি করছি? ক্রয় করছি। সেজন্য এখানে পার্সেন্স অফ ইকুইপমেন্ট। আর ইকুইপমেন্ট কিনলে কি হয়? টাকা চলে যায়, সেজন্য মাইনাস করছি। এখন বলো তো এই যে মাইনাস আর প্লাস, এই দুটা মারামারি লাগলে কে জিতবো? মাইনাস বলো না? তাহলে মাইনাস এখানে জিতবে। মাইনাস কত? 8,000 টাকা। যেহেতু এটা মাইনাস, সেহেতু এখানে কি লিখবো আমরা? ইউজড বাই। যদি এটা প্লাস হতো এটার নাম লিখতাম প্রোভাইডেড বাই। যেহেতু এটা মাইনাস, এটার নাম কি লিখবো আমরা? ইউজড বাই লিখবো। কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ক্লিয়ার তো সবাই? আশা করি এগুলো তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। এখন আমরা চলে যাব ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কি কি আসে? দীর্ঘমেয়াদী ঋণ, মালিকানা সত্ত্ব, লভ্যাংশ, এগুলো, তাই তো? আসি আমরা। লভ্যাংশ কত আছে আমাদের? 5,000 টাকা। আমরা এখানে লভ্যাংশ 5,000 টাকা মাইনাস করে দিই, যেহেতু টাকা চলে গেছে। একেবারে নিচ থেকে আমরা লিখে দিলাম। এরপর মালিকানা সত্ত্বের আইটেম কি কি আছে দেখো তো। শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিংস আসবে না, এটা নেট ইনকামের জন্য বরাদ্দ। অ্যাকুমুলেটরটা ডেপ্রিসিয়েশনের জন্য, এই জন্য এগুলোকে আমরা কাউন্ট করবো না। লং টার্ম লোন আছে আর শেয়ার ক্যাপিটাল আছে। লং টার্ম লোন কত আছে? 17,000 থেকে 15,000। 2,000 টাকা কমে গেছে, নিচে কিছু বলা নাই। যেহেতু 2,000 টাকা কমে গেছে, আমরা ধরে নিব আমরা পরিশোধ করে দিচ্ছি। তাহলে লং টার্ম লোন আমরা এখানে এই যে 2,000 টাকা পরিশোধ করে দিচ্ছি, এই জন্য মাইনাস করে দিচ্ছি। লং টার্ম লোন 2,000 টাকা মাইনাস করে দিচ্ছি। এখন আমাদের এখানে কি দেখাতে হবে? ইস্যু অফ কমন স্টক। এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে ইস্যু অফ কমন স্টক 4,500 টাকা দেখাচ্ছে, এটা কিভাবে? একটু মনোযোগ দিবা। এখানে ইস্যু অফ কমন স্টকের ব্যাপারে কিচ্ছু বলা নাই, তাই না? আমাদের এখানে দেখতে পাচ্ছি শেয়ার ক্যাপিটাল 15,000 থেকে 20,000 হয়েছে। কত বাড়ছে? 5,000 বাড়ছে। এখন তুমি কি করবা? 5,000 ইস্যু অফ কমন স্টক লিখে দিবা। হ্যাঁ, আমরা লিখে দিতাম যদি আমাদের ওই যে স্টক ডিভিডেন্ড 500 টাকা বের না হতো। এখানে 500 টাকায় কমন স্টক বের হওয়ার কারণে, তোমার কি বলে, স্টক ডিভিডেন্ড বের হওয়ার কারণে এখানে আমাদের 5,000 টাকা কি ইস্যু অফ কমন স্টক দেখালে অঙ্ক মিলবে না। তাহলে আমি কি করব? আমি ধরে নিব যে 15,000 টাকা কমন স্টক ছিল, 500 টাকা স্টক ডিভিডেন্ড দিছি, তাহলে কত হলো? 15,500 হলো।
কিন্তু শেষে আছে কত, 20,000 টাকা আছে। তার মানে 4,500 টাকা নিট বাড়ছে। এই 4,500 টাকা বাড়ছে, সেটাই আমরা ইস্যু অফ কমন স্টকে দেখা দিব। যদি ওই স্টক ডিভিডেন্ড না থাকতো তাহলে এখানে আমরা 5,000 টাকা ইস্যু অফ কমন স্টক দেখা দিতাম। তাহলে যেহেতু এখানে আমাদের স্টক ডিভিডেন্ড বের করতে হয়েছে, যেহেতু নিটটা মিলতেছে না, আমাদের অঙ্ক মিলাতেই হবে, সেজন্য আমরা কি করবো, এখানে ওই 500 টাকা অ্যাডজাস্ট করে 500 টাকা কম দেখাই দিব। আমরা ধরে নিব ওটা স্টক ডিভিডেন্ড থেকে আসছে, তো স্টক ডিভিডেন্ড থেকে আসলে তো নিট টাকা মানে ক্যাশ টাকায় আসা দেওয়া হয়নি, সেজন্য ওটা বাদ দিয়ে বাকি টাকাটা আমরা কি ইস্যু অফ কমন স্টক দেখাই দিব। আশা করি এটাই হচ্ছে এই ম্যাথের মানে সবচেয়ে বড় টুইস্ট, এটা তোমাদের মনে রাখতে হবে। তো ইস্যু অফ কমন স্টক দেখানোর পরে আমরা এখানে দেখি 5,000 আর 2,000, 7,000, এখানে 4,500 যোগ বিয়োগ করলে 2,500 টাকা মাইনাস বলে এটা ইউজ বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। যদি এটা প্লাস আসতো তাহলে আমরা কি দিতাম, প্রোভাইডেড বাই দিতাম। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমাদের 3টা আইটেম ক্লিয়ার। একটা হচ্ছে কি অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং। আশা করি এটা তোমাদের আর কোনো সমস্যা হবে না। যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাইও, চেষ্টা করবো তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য। এবার এখানে দেখো অপারেটিং 9,500 টাকা প্রোভাইড করছে, ইনভেস্টিং 8,000 টাকা ব্যয় করে ফেলছে, খাইয়ে ফেলছে, ও 2,500 টাকা খাইয়ে ফেলছে। কে? ফাইন্যান্সিং। তাহলে এখন বলো তো 8,000 আর 2,500 টোটাল কত, 10,500। কিন্তু এখানে 9,500 কি প্লাস আর মাইনাস কত, 10,500। কে জিতবো? মাইনাস জিতবো। কত জিতবো? মাইনাস কত জিতবে? 1,000 টাকা। মাইনাস কি 1,000 টাকা। এই মাইনাস বলে এটার নাম নেট ক্যাশ ডিক্রিজ ডিউরিং ইয়ার। এই বছর সারা বছরে 1,000 টাকা কমে গেছে। 1,000 টাকা কি হয়েছে? কমে গেছে। এই যে মাইনাসের সাথে যদি প্লাস আসতো তাহলে লিখতাম নেট ক্যাশ ডিক্রিজ ডিউরিং ইয়ার। এই বছর 1,000 টাকা বাড়ছে। এইভাবে তোমরা নামগুলো ঠিক রাখবা। এখন এই বছরের শুরুতে কত টাকা ছিল? 12,000 টাকা ছিল। তাহলে আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করি 12,000 টাকা। 1,000 মাইনাস 12,000 টাকা প্লাস, যোগ বিয়োগ করলে কত থাকে? 11,000 টাকা। ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 11,000 টাকা বেরিয়েছে। এই 11,000 টাকা এখানে লেখা আছে, দেখো। তাহলে আমাদের অঙ্কটা মিলে গেল। তো এইভাবে তোমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট গুলো খুব সহজে করতে পারবা। একটু মনোযোগ দিয়ে যদি করো তাহলে কোনো চার্ট মুখস্থ না করে একেবারে সহজ পদ্ধতিতে নির্ভুলভাবে তোমরা ক্যাশ ফ্লো করতে পারবা। আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবা, এবং আমাদের ক্লাসগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসগুলো দেখার জন্য।